नमस्कार बंधुरा गल्प पाठेर आसरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी सायन्तनी पाठ करछि शरदिन्दु बंदोपाध्यायेर ब्योमकेश रचना समग्र थेके नेওয়া लोहार बिस्कुट। कमलबाबू बोललेन, आमी ए पाड़ातेई थाकी, हिंदुस्तान पार्केर किनाराय। আপনাকে অনেকবার দেখেওছি, আলাপ করবার ইচ্ছেও হয়েছে, কিন্তু সাহস হয়নি। আজ একটা সূত্র পেয়েছি, তাই ভাবলাম এই ছুতোয় আলাপটা করেই নিই। আমার জীবনে একটি ছোট্ট সমস্যা এসেছে। সমস্যা? ব্যোমকেশ সিগারেটের কৌটো এগিয়ে গিয়ে বলল, বলুন বলুন, অনেকদিন ও বস্তুর মুখ দর্শন করিনি। গ্রীষ্মের একটি রবিবার সকালে ব্যোমকেশের কেয়াতলার বাড়িতে বসে কথা হচ্ছিল। কমলবাবুর চেহারাটি একেবারে নাড়ুগোপালের মতো, কিন্তু মুখের ভাব চটপটে, বুদ্ধি সমৃদ্ধ। তিনি হাসি মুখে একটি সিগারেট নিয়ে ধরালেন, তারপর গল্প আরম্ভ করলেন। আমার নাম কমল কৃষ্ণ দাস, কাছে ভারত কেন্দ্রীয় ব্যাংকের শাখা আছে, আমি সেখানকার ক্যাশিয়ার। এই বছর দেড়েক আগে পুরুলিয়া থেকে বদলি হয়ে এখানে এসেছি। কলকাতায় এসেই মুশকিলে পড়ে গেলাম, কোথাও বাসাই খুঁজে পাই না। শেষ পর্যন্ত একটি লোক তার নিচের তলায় একটি ঘর ছেড়ে দিল। ফ্যামিলি আনা হলো না, স্ত্রী আর মেয়েকে পুরুলিয়ায় রেখে একলা বাসায় উঠলাম। বাড়িওয়ালার নাম অক্ষয় মণ্ডল। বাড়িটি দোতলা, নিচের তলায় দুটি ঘর, উপরে দুটি। যাতায়াতের রাস্তা আলাদা। অক্ষয় মণ্ডল দোতলায় একলা থাকে, কিন্তু তার কাছে লোকজনের যাতায়াত আছে। মিষ্টভাষী লোক, কিন্তু কি কাজ করে তা বুঝে উঠতে পারলাম না। মাঝে মাঝে আমার ঘরে এসে গল্প স্বল্প করত, কিন্তু আমাকে কোনোদিন দোতলায় রাখতো না। পড়শিদের সঙ্গেও তার যাতায়াত ছিল না। আমাদের ব্যাংকে একটা খাতা চালু ছিল। যা হোক, এইভাবে মাস তিনেক কাটার পর একদিন একটা ছুটির দিনে আমার অফিসের একজন সহকর্মী বন্ধুর বাড়িতে রাত্রি নিমন্ত্রণ ছিল। ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় ফিরে দেখি অক্ষয় মণ্ডল দোতলা থেকে নেমে এসে সিঁড়ির দরজায় তালা লাগাচ্ছে। তার পায়ের দুপাশে দুটি সুটকেস। বললাম, এ কি, এত রাতে কোথায় চললেন? আমায় দেখে অক্ষয় মণ্ডল কেমন হকচকিত হয়ে গেল। তারপর সুটকেস দুটো হাতে নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো, একটু গাঢ় গলায় বলল, কমলবাবু, আমাকে হঠাৎ বাইরে যেতে হচ্ছে, কবে ফিরবো কিচ্ছু ঠিক নেই। দেখলাম তার চোখ দুটো লাল হয়ে রয়েছে। বললাম, সে কি, কোথায় যাচ্ছেন? তার মুখে হাসির মতো একটা ভাব ফুটে উঠল। সে বলল, অনেক দূর, আচ্ছা চলি। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সে কয়েক পা গিয়ে থমকে দাঁড়ালো, তারপর ফিরে এসে বলল, কমলবাবু, আপনি সজ্জন, ব্যাংকে চাকরি করেন, আপনাকে একটা কথা বলে যাই। 7 দিনের মধ্যে আমি যদি না ফিরে আসি, আমার পুরো বাড়িটা আপনি দখল করবেন। আপনাদের ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, মাসে মাসে 100 টাকা ভাড়া আমার খাতায় জমা দেবেন। আচ্ছা? অক্ষয় মণ্ডল চলে গেল। আমি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর বিস্ময়ের চটকা ভেঙে খেয়াল হলো
অক্ষয় মণ্ডল তার দৌড়ের চাবি আমায় দিয়ে যায়নি। সে যাই হোক, আজ তো বাড়িটা পাওয়া যাবে, এই আশায় মন উৎফুল্ল হয়ে উঠল। মনে হলো অক্ষয় মণ্ডল অবস্থ যাত্রা করেছে, আর শিগগিরই ফিরবে না। পরদিন সকালে স্ত্রীকে চিঠি লিখে দিলাম, সংসার গুটিয়ে তৈরি থাকো, বাসা পাওয়ার সম্ভাবনা আছে। আশায় আশায় দুটো দিন কেটে গেল, কিন্তু 3 দিনের দিন গন্ধ বেরুতে আরম্ভ করল। সে কি বিকট গন্ধ, মরা পচা গন্ধ। গরমের দিনে মাছ মাংস পচে গিয়ে যেরকম গন্ধ বেরোয়, একেবারে সেই রকম গন্ধ আসছে। সন্দেহ হল, পুলিশে খবর দিলাম। পুলিশ এসে তালা ভেঙে উপরে উঠল। আমিও সঙ্গে সঙ্গে গেলাম। গিয়ে দেখি সে কি বিভৎস কাণ্ড। খড়ের মেঝের ওপর একটা মরা হাত পা ছড়িয়ে পড়ে আছে, তার কপালে একটা ফুটো। সে রাত্রে আমি যখন নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, সেই সময় অক্ষয় মণ্ডল লোকটাকে গুলি করেছে। তারপর দামি দামি সমস্ত টাকা কড়ি সুটকেসে পুড়ে নিয়ে কেটে পড়েছে। দেখতে দেখতে এক পাল পুলিশ এসে বাড়ি ঘিরে ফেলল। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হলো। দারোগা বাবু আমাকে জেরা করলেন। তারপর খানা তল্লাশ আরম্ভ হলো। নিরপেক্ষ তদন্তের সাক্ষী হিসেবে পাড়ার একটি ভদ্রলোক এবং আমি সঙ্গে রইলাম। খানা তল্লাশে কিন্তু বিশেষ কিচ্ছু পাওয়া গেল না। কেবল একটা দিরাজের মধ্যে কয়েকটা লোহার পাত দিয়ে তৈরি কৌটোর মতো জিনিস পাওয়া গেল। সিগারেটের প্যাকেটে রূপলি তবকের মধ্যে যেমন সিগারেট মোড়া থাকে, অনেকটা সেই রকম লম্বাটে ধরনের, খুব পাতলা লোহা দিয়ে তৈরি, কিন্তু তার অভ্যন্তর ভাগ একেবারে শূন্য। দারোগা বাবু সেগুলো নিয়ে নিশ্চিন্তভাবে নড়াচড়া করলেন, কিন্তু হালকা লোহার মোড়ক কোন কাজে লাগে তা ঠিক বোঝা গেল না। যা হোক, সেদিনকার মতো তদন্ত শেষ হল, পুলিশও চলে গেল। কিন্তু আমার মনে অস্বস্তি লেগে রইল। 3-4 দিন পরে থানায় গেলাম। সেখানে গিয়ে খবর পেলাম মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে। আঙুলের ছাপ ও অন্যান্য দৈহিক চিহ্ন থেকে প্রকাশ পেয়েছে যে মৃত ব্যক্তির নাম হরিহর সিং। দাগী আসামি ছিল, মাদকদ্রব্য এবং সোনা রূপার চোরা কারবার করত। অক্ষয় মণ্ডলের সঙ্গে কোন সূত্রে তার যাতায়াত ছিল তা ঠিক জানা যায়। অক্ষয় মণ্ডলের নামে হুলিয়া জারি হয়েছে, কিন্তু সে এখনো ধরা পড়েনি, কর্পূরের মতো উবে গেছে। থানা থেকে ফেরার সময় ভয়ে ভয়ে প্রশ্ন করলাম, পুরো বাড়িটা তাহলে আমি দখল করতে পারি? দারোগা বাবু বললেন, স্বচ্ছন্দে। আসামি যখন ফেরার হওয়ার আগে আপনাকে তার বাড়ি হেফাজতে দিয়ে রেখে গেছে, তখন আপনি থাকবেন বই কি। তবে একটা কথা বলি, যদি আসামি সারা শব্দ পান, তৎক্ষণাৎ থানায় খবর দেবেন। তারপর প্রায় বছর খানেক ভারী আরামে কেটেছে। স্ত্রী আর মেয়েকে নিয়ে সারা বাড়িটা দখল করে দিব্যি হাত পা ছড়িয়ে বাস করছি। বাড়ির ভাড়া মাসে মাসে অক্ষয় মণ্ডলের খাতায় জমা করে দিই। তার টেবিল চেয়ার ইত্যাদি ব্যবহার করি বটে, কিন্তু আলমারি বাক্স কাবার্ডে মোটেও হাত দিইনি। পুলিশ খানা তল্লাশ করার পর যেমনটি ছিল ঠিক তেমনটি আছে।
হঠাৎ মাস দুয়েক আগে এক ফ্যাসাদ উপস্থিত হল। সকালবেলা নিচের ঘরে বসে কাগজ পড়ছি, এক অপরিচিত লোক এলো, তার সঙ্গে একটি স্ত্রী লোক। পুরুষ স্ত্রী লোকটির দিকে আঙুল দেখিয়ে বলল, এ হচ্ছে অক্ষয় মণ্ডলের স্ত্রী, আমি ওর বড় ভাই। এতদিন ওকে পুষেছি, কিন্তু এখন আমার আর পোষবার ক্ষমতা নেই। এবার ও স্বামীর বাড়িতেই থাকবে, আপনাকে বাড়ি ছেড়ে দিতে হবে। মাথায় বজ্রাঘাত, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। তারপর বুদ্ধি গজালো, বললাম, অক্ষয়বাবু স্ত্রী আছেন তা তো কোনোদিন শুনিনি। যদি আপনাদের কথায় সত্যি হয়, আপনি আদালতে গিয়ে নিজের প্রমাণ দাবি করুন, তারপরে দেখা যাবে। কিছুক্ষণ বকাবকি, কথা কাটাকাটির পর তারা চলে গেল। আবার সন্দেহ হলো এরা দাগাবাজ, ছুত চোর, ছলছুত করে বাড়িটা দখল করতে চায়। আজকাল বাসা বাড়ির যেরকম ভাড়া দাঁড়িয়েছে, ফোকটে বাসা পেলে কে ছাড়ে বলুন তো? থানায় গিয়ে খবরটা জানিয়ে এলাম। দারোগা বাবু বললেন, অক্ষয় মণ্ডলের স্ত্রী আছে কিনা আমাদের জানা নেই। যাই হোক, আবার যদি আসে ছলছুতো করে থানায় নিয়ে আসবেন, আমরাও বাড়ির উপর নজর রাখবো। আমার পিস্তল আছে, তাছাড়া একটা কুকুর পুষেছি, হিংস্র ভারী কুকুর, ওর নাম ভুট্টো। আমার হাতে ছাড়া কারোর হাতে খায় না। আমি ব্যাংকে যাবার সময় তার শেকল খুলে দিই, আবার রাত্রিরে তাকে ছেড়ে দিই, সে বাড়ি পাহারা দেয়। ভুট্টো থাকতে বাড়িতে চোর ছেঁচোর ঢোকার কোনো ভয় নেই। ভুট্টো তাকে চিবিয়ে খেয়ে ফেলবে। তবু এই ঘটনার পরে মনে একটা অস্বস্তি লেগে রইল। অক্ষয় মণ্ডল লোকটা তো ভালো নয়, হয়তো নিজের আড়ালে থেকে কোনো কুটিল খেলা খেলছে। কিন্তু এই 3-10 পরে একখানা বেনামি চিঠি পেলাম, পাড়া ছেড়ে চলে যাও, নইলে বিপদে পড়বে। পাড়া মানে বাড়ি। থানায় গিয়ে চিঠিটা দেখালাম। দারোগা বাবু বললেন, চেপে বসে থাকুন, নড়বেন না, আপনার বাসার উপর পাহারা বাড়িয়ে দিচ্ছি। তারপর থেকে এই 1.5 মাস আর কেউ আসেনি, পুরো চিঠিও পাঠায়নি। এখন বেশ নিরাপদ বোধ করছি, কিন্তু একটি সমস্যার উদয় হয়েছে। এই সমস্যার সমাধানের জন্য আপনার কাছে আসা। দারোগা বাবুর কাছে যেতে পারতাম, কিন্তু তিনি হয়তো এমন উপদেশ দিতেন যা আমাদের পছন্দ হতো না। ব্যাপারটা এই, ব্যাংক থেকে আমার 1 মাসের ছুটি পাওনা হয়েছে। আমার স্ত্রীর অনেক দিন থেকে তীর্থে যাবার ইচ্ছে, এই ধরুন হরিদ্বার, ঋষিকেশ, এইসব জায়গা। ব্যাংকের একটি সহকর্মীও আমার সঙ্গে ছুটি নিয়ে কুন্ডু স্পেশালে বেড়াতে বেরোচ্ছেন। আমাকেও তিনি সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চাপাচাপি করছেন। দল বেঁধে গেলে অনেক সুবিধে হয়। আমার স্ত্রীও খুব উৎসাহিত হয়ে উঠেছেন, আমার উৎসাহ অমনি। কিন্তু যেতে হলে বাড়িতে তালা বন্ধ করে যেতে হবে। ভুট্টোকেও মাসখানেকের জন্য একটা কেনেলে ভর্তি করে দিতে হবে। বাড়ি যে অরক্ষিত থাকবে, মনে করুন এই ফাঁকে অক্ষয় মণ্ডলের বউ, মানে ওই স্ত্রী লোকটা যদি তালা ভেঙে বাড়িতে ঢুকে বাড়ি দখল করে বসে, তখন আমি কি করব? অক্ষয় মণ্ডলের মৌখিক অনুমতি ছাড়া আমার তো কোনো হকই নেই। তবে আমি দখলে আছি,
আমাকে বিয়ে দখল করতে হলে ওদের আদালতে যেতে হবে, কিন্তু ওরা যদি দখল নিয়ে বসে তখন আমি কোথায় যাব? এই আমার সমস্যা, নিতান্তই ঘরোয়া সমস্যা, এখন আপনার নিরীক্ষার উপযুক্ত নয়। তবু রথ দেখা কলা গাছ দুই হবে, এই মতলবে আপনার কাছে এসেছি। এখন বলুন, বাড়িখানা রেখে আমাদের তীর্থযাত্রা যাওয়া উচিত হবে কিনা? ব্যোমকেশ খানিকক্ষণ গালে হাত দিয়ে বসে রইলেন। শেষে বললেন, আপনাদের তীর্থযাত্রায় বাধা দিলে পাপ হবে, আবার বাড়ি বেহাত হয়ে যাওয়া বাঞ্ছনীয় নয়। আপনার জানাশোনার মধ্যে এমন মজবুত লোক কি কেউ নেই যাকে বাড়িতে বসিয়ে তীর্থযাত্রা করতে পারবেন? কই, সেরকম কাউকে তো দেখছি না। সকলেরই বাসা আছে, যাদের নেই তাদের বসাতে সাহস হয় না। শেষে খাল কেটে কুমির আনবো নাকি? তাহলে চলুন আপনার বাসাটা দেখে আসি। ব্যোমকেশ উঠে দাঁড়ান। কমলবাবু উৎফুল্ল চোখে চাইলেন, যাবেন? কি সৌভাগ্য আমার! চলুন চলুন, বেশি দূরে নেই। একটু বসুন। বেশি দূর না হলেও রোদটা বেশ কড়া, একটা ছাতা নিয়ে আসি। ব্যোমকেশ ভিতরে গিয়ে ছাতা নিয়ে এলো। ছাতাটি ব্যোমকেশের প্রিয় ছাতা, অতিশয় জীর্ণ, লোহার বাট এবং কামানিতে মরচে ধরেছে, কাপড়ও বিবর্ণ এবং বহু ছিদ্রযুক্ত। এই ছাতা মাথায় দিয়ে বেরুলে নিজে অদৃশ্য থেকে সন্দেহভাজন ব্যক্তির অনুসরণ করা যায়। ফুটো দিয়ে বাইরের লোককে দেখা যায়, কিন্তু বাইরের লোক ছাতাধারীর মুখ দেখতে পায় না। সত্যান্বেষীর একেবারে উপযুক্ত ছাতা। চলুন। কমলবাবুর বাসা ব্যোমকেশের বাড়ি থেকে এই মিনিট 5 রাস্তা। মাঝে মাঝে এ পথ দিয়ে যাওয়ার সময় বাড়িটি ব্যোমকেশের চোখে পড়েছে। ছোট্ট দোতলা বাড়ি, কিন্তু একটি বিশেষত্বের জন্য দৃষ্টি আকর্ষণ করে। সমস্ত ছাদ লোহার ডান্ডা ছত্রি দিয়ে ঢাকা, যেন প্রকাণ্ড একটা লোহার খাঁচা। বাইরে থেকে কোনো মতে ছাদে আসা সম্ভব না। আসুন। ছাতা মুড়ি ব্যোমকেশ বাড়িতে ঢুকল। কমলবাবু প্রথমে তাকে নিচের তলার বসবার ঘরে নিয়ে গেলেন। সেখানে একটি 17 ইঞ্চি ঢাকা তক্তপোষ, কতটি ক্যাম্বিসের চেয়ার ছাড়া আর বিশেষ কিছুই নেই। ব্যোমকেশ ঘরের চারিদিকে চোখ ফেরাল। সে যেন একটা সূত্র খুঁজছে, কিন্তু এই নগ্ন প্রায় ঘরে কোনো অঙ্গুলি নির্দেশ পাওয়া গেল না। সে বলল, নিচের তলায় আর একটা ঘর আছে না? আছে, ঘরটা অক্ষয় মণ্ডলের আমলে ব্যবহার হতো না। আমি ওটাকে রান্নাঘর করেছি, দেখবেন? দরকার নেই, আপনার স্ত্রী বোধহয় এখন রান্না বান্না করছেন। চলুন উপর তলাটা দেখা যাক। হ্যাঁ চলুন। ঘরের লাগাও একটা সরু বারান্দার শেষে উপরে ওঠার সিঁড়ি। সিঁড়ির মাথায় দরজা। দরজার মাথায় উপরকার দেওয়ালে ঘোড়ার খুরের নালের মতো লোহার একটা জিনিস 3টে পেরেকের মাঝখানে আটকানো রয়েছে। ব্যোমকেশ সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছাতা তুলে সেই দিকে নির্দেশ করে বলল, ওটা কি? ওটা ঘোড়ার নাল। বিলিতি কুসংস্কার অনুযায়ী তোড়ের মাথায় ঘোড়ার নাল টানিয়ে রাখলে নাকি অনেক টাকা হয়। ব্যোমকেশের ছাতার ডগা ঘোড়ার নালে আটকে গিয়েছিল। সে টেনে সেটাকে ছাড়িয়ে নিয়ে বলল, এটা কি আপনি লাগিয়েছেন নাকি?
না না, অক্ষয় মণ্ডলের আমল থেকে আছে। ব্যোমকেশ ঘোড়ার নালের দিকে তাকিয়ে কেমন যেন স্বপ্নাচ্ছন্ন হয়ে পড়ল। কমলবাবু ডাকলেন, ভেতরে আসুন। ঘরের ভেতর কমলবাবুর 10 বছরের মেয়ে মেঝে মাদুর পেতে বসে লেখাপড়া করছিল। তার কাছে মাদুরের বাইরে একটা ভীষণ দর্শন কুকুর থাবা পেতে বসেছিল। ব্যোমকেশের পানে মণিহীন নীলাভ চোখ তুলে চাইল। কমলবাবু বললেন, খুকু যাও, তোমার মাকে চা তৈরি করে আনতে বলো, আর কিছু ভাজাভুজি। ব্যোমকেশ একটু আপত্তি করল বটে, কিন্তু কমলবাবু শুনলেন না। খুকু নিচে চলে গেল, ফুটটাও সঙ্গে সঙ্গে গেল। অতঃপর ব্যোমকেশ ঘরটি ভালো করে সমীক্ষা করল। বলল, এই ঘরে অক্ষয় মণ্ডলের কোনো আসবাবপত্র আছে? কমলবাবু বললেন, ছিল, আমি পাশের ঘরে নিয়ে গিয়েছি। খাট এবং দেরাজওয়ালা টেবিল। এই যে। ঘরটি অপেক্ষাকৃত বড়, জানলার দিকে খাট, অন্য কোণে টেবিল। ব্যোমকেশ টেবিলের কাছে গিয়ে বলল, সেই যে পুলিশের খানা তল্লাশে লোহার মোড়ক পাওয়া গিয়েছিল, সেগুলো কি পুলিশ নিয়ে গিয়েছে? একটা মোড়ক পুলিশ নিয়ে গিয়েছিল, কিন্তু বাকিগুলো দেরাজে আছে। কমলবাবু নিচের দিকের একটা দেরাজ খুলে দিয়ে বললেন, এই যে। দেরাজের পিছন দিকে কয়েকটা মোড়ক পড়েছিল। ব্যোমকেশ একটা বের করে নেড়ে চেড়ে দেখল। আকৃতি প্রকৃতি সিগারেটের প্যাকেটের অভ্যন্তরস্থ তবকের মতোই বটে। সেটা রেখে দিয়ে সে হাসি মুখে বলল, ভারী মজার জিনিস তো। এর ভেতর গোটা 2 বিস্কুট রেখে সুতো দিয়ে বেঁধে দিলে নিশ্চিন্তি। চলুন এবার ছাদটা দেখে আসা যায়। ছাদে কিন্তু কিছু নেই। তা হোক, শূন্যতাই হয়তো অর্থবহ হয়ে উঠতে পারে। তাহলে আসুন। ছাদে সত্যিই কিছু নেই। লোহার ঘোরটোপ ঢাকা ছাদটা পাখির শূন্য খাঁচার মতো দাঁড়িয়ে আছে। এক খুবই উঁচু পাদপীঠের উপর লাল রঙের লোহার চৌবাচ্চা। এই চৌবাচ্চা থেকে হাঁড়িতে কলের জল সরবরাহ হয়। ব্যোমকেশ ছাদের চারিদিক সন্ধিচ্ছভাবে পরিক্রমণ করে বলল, ছাদটা আপনারা ব্যবহার করেন না? কমলবাবু বললেন, বেশি গরম পড়লে ছাদে এসে শুন, বেশ নিরাপদ জায়গা। চোর ঢুকবে সে উপায় তো নেই। চলুন, আমার দেখা শেষ হয়েছে। নিচে নেমে এসে খুকু বলল, বাবা, বসবার ঘরে চা দিয়েছি। নিচের তলার ঘরে পাঁপড় ভাজা ও বেগুনি সহযোগে চা পান করতে করতে ব্যোমকেশ বলল, থানায় যে দারোগা বাবুর কাছে আপনার আসা যাওয়া, তার নাম কি বলুন তো? কমলবাবু বললেন, ওনার নাম রাখাল সরকার। ব্যোমকেশ মুচকি হাসলো। চা শেষ করে ছাতা নিয়ে সে উঠে দাঁড়ালো। আচ্ছা, আজ তাহলে উঠি। কমলবাবু বললেন, কিন্তু আমাদের তীর্থযাত্রার কি হবে? যাওয়া উচিত হবে কিনা কিছুই তো বললেন না। নিশ্চয়ই তীর্থযাত্রা করবেন। কবে থেকে আপনার ছুটি? সামনের শনিবার থেকে। তাহলে আর দেরি না করে টিকিটটা কিনে ফেলুন। কোনো ভয় নেই, আপনার ভাষা বেদখল হবে না। আমি জামিন রইলাম। আচ্ছা, চলি। তাই নাকি? ধন্যবাদ ব্যোমকেশ বাবু, চলুন।
আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ব্যোমকেশ বলল, তার আর দরকার নেই, আমি এবার থানায় যাব, রাখালের সঙ্গে ষড়যন্ত্র করতে হবে। শনিবার সকালবেলা কমলবাবুর বাসা থেকে পুলিশের পাহারা তুলে দেওয়া হলো। কমলবাবু ভুট্টোকে একটা কেনেলে রেখে এলেন। পুলিশ ছাড়াও অন্য একটি পক্ষ বাসার উপর নজর রেখেছিল, তারা সব লক্ষ্য করল। বিকেলবেলা কমলবাবু তার স্ত্রী, মেয়ে এবং পুটলা পুটলি নিয়ে বাসার চাবি দিয়ে চলে গেলেন। যাবার পথে থানায় রাখালবাবুকে চাবি দিয়ে বলে গেলেন, খিড়কির দৌড় ভেজিয়ে রেখে এসেছি, এখন আমার বরাত আর আপনাদের হাত যশ। সারাদিন বাড়িটা শূন্য হয়ে পড়ে রইল। রাত্রি আন্দাজ 8:30টার সময় ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু কমলবাবুর বাসার দিকে গেলেন। দুজনের পকেটে পিস্তল আর বৈদ্যুতিক টর্চ। সরজমিন আগে থাকতেই দেখা ছিল। পাশের বাড়ির পাঁচিল ডিঙিয়ে দুজনে কমলবাবুর খিড়কি দিয়ে বাড়িতে ঢুকলেন। খিড়কির দরজা বন্ধ করে দিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন। কান পেতে শুনলেন বাড়ি নিস্তব্ধ। রাখালবাবু পলকের জন্য দড়ির মাথায় টর্চের আলো ফেলে দেখলেন ঘোড়ার খুর যথাস্থানে আসছে। তিনি তখন ফিসফিস করে বললেন, চলো, যাতে গিয়ে অপেক্ষা করলেই বোধহয় ভালো হবে। ব্যোমকেশ তার কানে কানে বললেন, না, আমি ছাদে যাচ্ছি, তুমি এই ঘরে লুকিয়ে থাকো। দুজনেই ছাদে গেলে ছাদের দৌড় এদিক থেকে ওদিকে বন্ধ করা যাবে না, আসামির সন্দেহ হবে। বেশ, আপনি ছাদে গিয়ে লুকিয়ে থাকুন, আমি দৌড় বন্ধ করে দিচ্ছি। ব্যোমকেশ ছাদে উঠে গেল। রাখালবাবু দরজায় হুড়কো লাগিয়ে নেমে এলেন। কতক্ষণ অপেক্ষা করতে হবে তার ঠিক নেই, এমনকি আসামি আজ নাও আসতে পারে। তিনি দোতলার ঘরের ভিতর ঢুকে দড়ির পাশে লুকিয়ে রইলেন। ছাদের উপর ব্যোমকেশ এদিক ওদিক ঘুরে ছলের চৌবাচ্চা থেকে দূরে একটা আলসের পাশে গিয়ে বসল। আকাশে চাঁদ নেই, কেবল তারাগুলো ঝিকমিক করছে। ব্যোমকেশ অন্ধকারে মিলিয়ে গেল। দীর্ঘ প্রতীক্ষা। বনের মধ্যে ছাগল বা বাছুর বেঁধে মাচার উপর বসে বাঘের প্রতীক্ষা করবার মতো। রাত্রি 2টো বাজতে যখন দেরি নেই, তখন রাখালবাবুর মন বদ্ধ ঘরের মধ্যে অতিষ্ঠ হয়ে উঠল। আজ আর শিকার আসবে না। ঠিক এই সময় তিনি দৌড়ের বাইরে মৃদু শব্দ শুনতে পেলেন। মুহূর্তের মধ্যে তার স্নায়ু বেশি শক্ত হয়ে উঠল। তিনি নিঃশব্দে পকেট থেকে পিস্তল বের করলেন। যে মানুষটি নিঃসারে বাড়িতে প্রবেশ করে সিঁড়িতে উপরে উঠে এসেছিল, তার বাঁ হাতে ছিল ক্যাম্বিসের থলি আর ডান হাতে ছিল লোহা বাঁধানো একটি ছড়ি। ছড়ির গায়ে 3 হাত লম্বা মুগার সুতো জড়ানো। মাছ ছিপের গায়ে যেমন সুতো জড়ানো থাকে, ঠিক সেই রকম। লোকটি দড়ির মাথার থেকে লাঠি বাড়িয়ে ঘোড়ার খুঁটটি নামিয়ে আনে। তারপর মুগার সুতোর ডগায় সেটি বেঁধে নিয়ে তেতলার সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল। দুটি মানুষ যে বাড়ির 2 জায়গায় ওত পেতে আছে তা সে জানতেও পারল না। ছাদের দরজায় একটু শব্দ শুনে ব্যোমকেশ সতর্ক হয়ে বসল। নক্ষত্র আলোয় একটি ছায়া মূর্তি বেরিয়ে
সোজা ট্যাঙ্কের কাছে এসে আলসের উপর উঠে ট্যাঙ্কের মাথায় চড়ে বসল। ধাতব শব্দ শোনা গেল। সে ট্যাঙ্কের ঢাকনি খুলে সরিয়ে রাখল। তারপর লাঠির আকার সুতো বাঁধা ঘোড়ার নাল জলের মধ্যে ডুবিয়ে দিল। লোকটা যেন আবছা অন্ধকারে বসে ছিপ ফেলে চুনো মাছ ধরবে। ছিপ ডোবাচ্ছে আর তুলছে। মাছগুলি ব্যাগের মধ্যে পুড়ে আবার ছিপ ফেলছে। 20 মিনিট পরে লোকটি মাছ ধরা শেষ করে ট্যাঙ্ক থেকে নামল। এক হাতে ব্যাগ, অন্য হাতে ছিপ নিয়ে যেই পা বেরিয়েছে অমনি তার মুখের উপর দপ করে টর্চ জ্বলে উঠল। ব্যোমকেশের ব্যঙ্গ স্বর শোনা গেল। অক্ষয় মণ্ডল যে কেমন মাছ ধরলে? অক্ষয় মণ্ডলের পরনে খাকি প্যান্ট ও হাফ শার্ট, কালো মুস্কো চেহারা। সে বিস্ফারিত চোখে সে আস্তে আস্তে থলিটি নামিয়ে রেখে ক্ষিপ্র বেগের পকেটে হাত দিল। সঙ্গে সঙ্গে ব্যোমকেশের টর্চ গদার মতো তার চোয়ালে লাগলো। অক্ষয় মণ্ডল ছাদের উপর চিতিয়ে পড়ল। রাখালবাবু নিচ থেকে উপরে উঠে এসেছিলেন। তিনি অক্ষয় মণ্ডলের বুকের উপর বসে বললেন, ব্যোমকেশদা, এর পকেটে পিস্তল আছে, বের করে নিন। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের পকেট থেকে পিস্তল বের করে নিজের পকেটে রাখল। রাখালবাবু আসামির হাতে হাত কড়া পরিয়ে বললেন, অক্ষয় মণ্ডল, হরিহর সিংকে খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করলাম। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের থলি থেকে কয়েকটা ভিজে লোহার প্যাকেট বের করে তার উপর টর্চের আলো ফেললেন। বাহ, এই যে যা ভেবেছিলাম ঠিক তাই। লোহার মোড়কের মধ্যে কয়েকটা চকচকে সোনার বিস্কুট। পরদিন সকালে সত্যবতী ব্যোমকেশকে বলল, ভালো চাও তো বলো, কোথায় রাত কাটিয়ে এসেছো? ব্যোমকেশ কাতর স্বরে বলল, দোহাই ধর্মাবতার, রাখাল সাক্ষী, আমি কোনো কুকার্য করিনি। শুনির সাক্ষী মাতাল। এবার গল্পটা বলবে কে? বলবো, কিন্তু তার আগে এক পেয়ালা চা দিতে হবে। এক পেয়ালা চা খেয়ে রাত জাগার গ্লানি কাটেনি। সত্যবতী আরেক পেয়ালা কড়া চা এনে ব্যোমকেশের চেয়ারের সামনে বসল। এবার বলো, টর্চটা ভাঙলে কি করে? মারামারি করেছিলে নাকি? ব্যোমকেশ বলল, মারামারি নয়, শুধু মারা। চায়ে একটু চুমুক দিয়ে সে বলতে আরম্ভ করল, অক্ষয় মণ্ডল সোনার চোরা কারবার করে অনেক টাকা করেছিল। নিজের প্রয়োজন অনুযায়ী ভদ্রপাড়ায় একটি বাড়ি করেছিল। বাড়ির ছাদ লোহার ডান্ডা ছত্রি দিয়ে এমন ভাবে মুড়ে রেখেছিল যে ওদিক দিয়ে বাড়িতে চোর ঢোকার কোনো উপায়ই ছিল না। ছাদটাকে নিরাপদ করা তার বিশেষ প্রয়োজন ছিল। অক্ষয় মণ্ডলের পেশা ভারতবর্ষের বাইরে থেকে যেসব চোরাই সোনা আসে তাই সংগ্রহ করা এবং সুযোগ মতো বাজারে ছাড়া। সে বাড়িতেই সোনা রাখত, কিন্তু লোহার সিন্ধুকে না। সোনা লুকিয়ে রাখার এক বিচিত্র কৌশল সে বের করেছিল। অক্ষয় মণ্ডল বাড়িতে একলাই থাকত। তার স্ত্রী আছে কিনা তা এখনো জানা যায়নি। সে পাড়ার লোকের সঙ্গে বেশি মেলামেশা করত না, কিন্তু পাছে পড়শিরা কিছু সন্দেহ করে তাই কমল দাস নামে একটি ভদ্রলোককে নিচের তলায় একটি ঘর ভাড়া দিয়েছিল। বাজারে সোনা ছাড়বার জন্য সে কয়েকজন লোক রেখেছিল। তাদের মধ্যে একজনের নাম হরিহর সিং। হরিহর সিং বোধহয় অক্ষয় মণ্ডলকে ফাঁকি দিচ্ছিল। একদিন দুজনের ঝগড়া হলো।
রাগের মাথায় অক্ষয় মণ্ডল হরিহর সিংকে খুন করে ফেলল। তারপর মাথা ঠান্ডা হলে তার ভাবনা হলো মরাটা নিয়ে সে কি করবে। একলা মানুষ, ভদ্র পাড়া, সেখান থেকে মরা পাচার করা সহজ নয়। সে স্থির করলো মরা থাক, বাড়িতে যা সোনা আছে তাই নিয়ে সে নিজে ডুবে মরবে। কিন্তু সব সোনা সে নিয়ে যেতে পারল না। সোনা ধাতুটা বিলক্ষণ ভারী, লোহার চেয়েও ভারী। তোমরা স্ত্রী জাতি সারা গায়ে সোনার গয়না পরে বেড়াও, কিন্তু সোনার ভার কত বুঝতে পারো না। 10 হাত কাপড়ে কাঁচা নেই। সত্যবতী বলল, আচ্ছা আচ্ছা, তারপর বলো তো দেখি। অক্ষয় মণ্ডল ডুব মারবার কয়েকদিন পরে লাশ বেরোলো, পুলিশও এলো, কিন্তু খুনের কিনারা হলো না। অক্ষয় মণ্ডল খুন করেছে তাতেও কোনো সন্দেহ নেই, কিন্তু সে নিরুদ্দেশ। কমলবাবু সারা বাড়িটা দখল করে বসলেন। অক্ষয় মণ্ডল নিশ্চয়ই কলকাতাতেই কোথাও লুকিয়েছিল। কয়েকটা মাস চুপচাপ রইল, কিন্তু বাড়িতে যে সোনা লুকানো আছে সেগুলো তো সে সরাতেই পারেনি। সেগুলো এবার উদ্ধার করতে হবে। কাজটি মোটেও সহজ নয়। কমলবাবুর স্ত্রী এবং মেয়ে সর্বদাই বাড়িতে থাকে। তাছাড়া একটি ভয়ঙ্কর হিংস্রে কুকুরও আছে। অক্ষয় মণ্ডল ভেবেচিন্তে এক ফন্দি বের করল। একটি স্ত্রী লোককে বউ সাজিয়ে এবং একটা ফেটোয়া লোককে তার ভাই সাজিয়ে অক্ষয় মণ্ডল কমলবাবুর কাছে পাঠাল। বউকে বাড়ি ছেড়ে দিতে হবে। অক্ষয় মণ্ডল ফিরারি খুনি হতে পারে, কিন্তু তার বউ তো কোনো অপরাধ করেনি। কমলবাবু কিন্তু শুনলেন না, তাদের হাঁকিয়ে দিলেন। অক্ষয় মণ্ডল তখন বেনামে চিঠি লিখে ভয় দেখালো, কিন্তু তাতেও কোনো ফল হল না। কমলবাবু নড়লেন না। অক্ষয় মণ্ডল তখন অন্য রাস্তা ধরল। আমার বিশ্বাস ব্যাংকের যে সহকর্মীটি কমলবাবুকে তীর্থে যাওয়ার জন্য বোঝাচ্ছিলেন তার সঙ্গে নিশ্চয়ই অক্ষয় মণ্ডলের যোগাযোগ আছে। 2-4 দিনের জন্য যদি কমলবাবুকে সপরিবারে বাড়ি থেকে তোফাত করা যায় তাহলেই তো অক্ষয় মণ্ডলের কার্যসিদ্ধি। কাজটা সে বেশ গুছিয়ে এনেছিল, কিন্তু একটা কারণে কমলবাবুর মনে খটকা লাগলো। বাড়ি যদি বেদখল হয়ে যায়, তিনি আমার কাছে পরামর্শ নিতে এলেন। তার গল্প শুনি আমার সন্দেহ হলো বাড়িটার উপর। আমি বাড়ি দেখতে গেলাম। দেখাই যাক না, অকুস্থলে গেলে অনেক ইশারা ইঙ্গিত পাওয়া যায়। গেলাম বাড়িতে। কড়া রোদ ছিল, তাই ছাতা নিয়ে গিয়েছিলাম। দোতলায় উঠে দেখলাম দড়ির মাথায় ঘোড়ার নাল 3টে পেরেকের মাঝখানে আলগা ভাবে আটকানো রয়েছে। ঘোড়ার নালটা এক নজর দেখলে ঘোড়ার নাল বলেই মনে হবে বটে, কিন্তু ঠিক যেন ঘোড়ার নাল নয়। আমি ছাতাটা সেই দিকে বাড়িয়ে দিই, অমনি ছাতাটা আপনা থেকেই গিয়ে ঘোড়ার নালে জুড়ে গেল। বুঝলাম, ঠিকই সন্দেহ করেছিলাম, ঘোড়ার নাল নয়, একটি বেশ শক্তিশালী চুম্বক ছাতার লোহার বাঁট পেয়ে টেনে নিয়েছে। প্রশ্ন করলে জানলাম চুম্বকটা অক্ষয় মণ্ডলের। মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খেতে লাগলো। কেন অক্ষয় মণ্ডল চুম্বক নিয়ে করেটা কি? দূরের মাথায় টানিয়ে বা রেখেছে কেন? যাতে মনে হয় ওটা ঘোড়ার নাল। মনে পড়ে গেল, পুলিশের খানা তল্লাশে দেরাজের মধ্যে কয়েকটি লোহার মোড়ক পাওয়া গিয়েছিল। রহস্যটা ক্রমশ পরিষ্কার হতে লাগলো।
তারপর যখন ঘোড়া টোপ লাগানো ছাদে গিয়ে জলের ট্যাঙ্ক দেখলাম, তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। চুম্বক যত জোরালোই হোক, সোনাকে টানবার ক্ষমতা তার নেই। তাই সে সোনার বিস্কুট লোহার প্যাকেটে মুড়ে জলের ট্যাঙ্কে ফেলে দেয়। তারপর যেমন যেমন দরকার হয় ট্যাঙ্কে চুম্বকের জিভ ফেলে জল থেকে তুলে আনে। হরিহর সিংকে খুন করে পালাবার সময় সে সমস্ত সোনা নিয়ে যেতে পারেনি, এখন বাকি সোনা উদ্ধার করতে চায়। পালাবার সময় ভাবেনি যে ব্যাপারটা পরে এতটা জটিল হয়ে উঠবে। যাই হোক, সোনার সন্ধান পেলাম। সমুদ্রের তলায় শক্তির মধ্যে যেমন মুক্ত থাকে, ট্যাঙ্কের তলায় তেমনি লোহার পাতে মোড়ানো সোনা আছে। কিন্তু কেবল সোনা উদ্ধার করলেই তো চলবে না, খুনি আসামিকে ধরতে হবে যে। আমি কমলবাবুকে বললাম, আপনি সপরিবারে তীর্থযাত্রা করুন। তারপর রাখালের সঙ্গে পরামর্শ করে হাত পাতার ব্যবস্থা করলাম। কাল সকালে কমলবাবুরা তীর্থযাত্রা করলেন। বাড়ির উপর অক্ষয় মণ্ডল নজর রেখেছিল। সে জানতে পারল রাস্তা সাফ। কাল সন্ধ্যের পর রাখাল আর আমি বাড়িতে গিয়ে আড্ডা মারলাম। কালই যে অক্ষয় মণ্ডল আসবে এতটা আশা করিনি, তবু পাহারা দিতে হবে, বলা তো যায় না। ঠিক রাত্রি 2টার সময় শিকার ফাঁদে পা দিল। তারপর আর কি, টর্চের একটি গায়ে ধরাশায়ী। সত্যবতী ক্ষিপ্র কণ্ঠে প্রশ্ন করল, কত সোনা পাওয়া গেল? সিগারেট ধরিয়ে ব্যোমকেশ বলল, 57টি লোহার মোড়কে, প্রত্যেকটি মোড়কের মধ্যে ঠিক 2টি করে সোনার বিস্কুট। প্রত্যেকটি বিস্কুটের ওজন 50 গ্রাম। কত দাম হবে হিসাব করে দেখো। সত্যবতী কেবল একটি নিঃশ্বাস ফেলল।